সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। শুরু করব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে। গত রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও একটি বক্তৃতা দিয়েছেন, স্পিচ দিয়েছেন লাইভ টেলিভাইজ। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে নিয়ে এসেছেন। তার ভাষণে তিনি মিশিগানে অবৈধ ভোট এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে একাধিক বিতর্কিত দাবি উত্থাপন করেছেন। তবে এসব দাবি ইতিমধ্যেই নির্বাচন কর্মকর্তা এবং আদালতের মাধ্যমে খারিজ হয়েছেন এবং তার সপক্ষে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন কোনো প্রমাণ দাঁড়া করাতে পারেননি। তাহলে প্রশ্ন হচ্ছে, এখন কেন ট্রাম্প আবার 2020 সালের নির্বাচন নিয়ে কথা বলছেন? এটি কি আসন্ন মিড টার্ম ইলেকশনের সামনে রেখে তার সমর্থকদের আরও সংগঠিত করার কৌশল, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক উদ্দেশ্য? আমরা আলোচনা করব কেন আমেরিকার কয়েকটি বড় বড় টেলিভিশন নেটওয়ার্ক তার ভাষণ সরাসরি সম্প্রচার করেনি, এটি নিয়ে তিনি আক্ষেপ করেছেন, এবং তার রাজনৈতিক তাৎপর্য কি। আমেরিকা মূলত ইরান প্রসঙ্গে যাচ্ছি। আমেরিকা মূলত যে সমঝোতা স্বাক্ষর হয়েছিল, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ শর্তই লঙ্ঘন করেছেন অ্যাকর্ডিং টু ইরান, এমন অভিযোগ উঠেছে। সবচেয়ে স্পষ্ট উদাহরণ হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে স্ট্রেট অফ হরমুজ সংক্রান্ত বিষয় এবং আরেকটি হচ্ছে লেবানন। অভিযোগ অনুযায়ী লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে এবং আক্রমণও অব্যাহত রেখেছে। একই সঙ্গে আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের যে স্যাংশন ওয়েভার ছিল তা বাতিল করেছে, যা সমালোচকদের মতে MOU 10 নম্বর ধারা লঙ্ঘনের শামিল। এর পাশাপাশি ইরানে শত শত হামলা চালিয়েছে আমেরিকা, এবং সেটি আপনারা সবাই এখন জানেন। ইরানি কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছে, অন্যান্য সামরিক পদক্ষেপও এই MOUর একাধিক ধারা, বিশেষ করে 1, 2 এবং 13 নম্বর ধারার লঙ্ঘন বলে দাবি করা হচ্ছে। ইরানের জব্দকৃত অর্থ অর্থাৎ ফ্রোজেন ফান্ড মুক্ত করার বিষয়ে কোনো অগ্রগতি নেই এবং এখন পর্যন্ত আমরা দেখিনি। সমালোচকদের মতে বিশেষ করে হরমুজ প্রণালী, স্ট্রেট অফ হরমুজের কথা বলছি, এবং লেবানন ইস্যুতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কার্যত বাস্তবায়িত হয়নি। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ইরান, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান এবং জর্ডানে অবস্থিত আমেরিকার সামরিক স্থাপনাগুলোর উপর নজিরবিহীনভাবে আক্রমণ চালাচ্ছে। প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন সেখানে। অন্যদিকে ইয়েমেনের ফ্রন্টেও ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে, যা পুরো অঞ্চলকে আবারও বড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছে। লোহিত সাগর, বাবাল মান্দেব কথা বলছি, প্রণালী যেটি আছে, যাকে অনেকে গেট অফ টিয়ার্স বলে থাকেন বা অশ্রুদ্বার বলবিত করেন, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ও জ্বালানির পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই সপ্তাহে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের সঙ্গে আমেরিকার সঙ্গে সংঘাত আরও যদি বাড়ে, এই প্রণালীও হতে পারে তাদের পরবর্তী যুদ্ধক্ষেত্র। তাদের বক্তব্য, আঞ্চলিক জ্বালানি রপ্তানি হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, নতুবা কারোর জন্যই থাকবে না। এদিকে আমেরিকার ভিতরে ডেমোক্রেটিক পার্টির ভেতরে দেখা যাচ্ছে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। 100-রও বেশি হাউস ডেমোক্র্যাটস ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র আমেরিকার সামরিক সহায়তা সীমিত বা বন্ধ করার পক্ষে ভোট দিয়েছেন। এই ডেমোক্রেট দলের অনেক প্রভাবশালী নেতা এখন প্রকাশ্যেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করছেন। বাট দিস ইজ এ সিস্টেম্যাটিক প্রবলেম। নেতানিয়াহু ইজ জাস্ট ওয়ান গাই, মনে রাখবেন। অন্যদিকে তরুণ আমেরিকান যারা আছেন, তরুণ বয়সের, 30-এর কম, তাদের একটি বড় অংশ এই যে মিডল ইস্ট নিয়ে আমেরিকার দীর্ঘদিনের নীতিকে নতুন করে প্রশ্ন করছেন। তাহলে প্রশ্ন উঠছে, কি যুক্তরাষ্ট্র এবং আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে? আর এর প্রভাবই বা কী হতে পারে আগামী মিড টার্ম ইলেকশনে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি, ইরান ইসরায়েলের কথা বলছি, আরও বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে? আর যদি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জ্বালানি পরিবহন পথ অস্থিতিশীল হয়ে যায়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈষয়িক অর্থনীতি, জ্বালানির দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরেও কতটা গভীর হবে সেটিও আলোচনায় থাকবে। সর্বশেষ থাকবে, যদি সময় থাকে, বাংলাদেশ প্রসঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশে ফেরত আসতে চান, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তারাও খতিয়ে দেখছেন ব্যাপারটি। এইটি আলোচনা থাকবে, এটি কতখানি বাস্তব, কতখানি গুজব, আর এটি এমন কিছু যদি ঘটে তাহলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের উপরে তার প্রভাব কী হতে পারে, এই সমস্তই আলোচনা থাকবে। এই আলোচনা আমার সাথে আজ আছেন যথারীতি সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস,
স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং আমাদের সাথে আছেন মাহমুদ রেজা চৌধুরী, সোশিও পলিটিক্যাল অ্যানালিস্ট। স্বাগত জানাচ্ছি আপনাকেও। হাসান ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করছি। শুরুতেই বলেছি, প্রেসিডেন্ট ট্রাম্প একটি দীর্ঘ বক্তৃতা দিয়েছেন গতকাল, এবং আবল তাবল অনেক কথা বলেছেন, অনেক দাবি করেছেন, অসংলগ্ন কথাবার্তা বলেছেন, যেটি একটি নর্মাল রুলিং এর মধ্যে পড়ে গেছে। আমরা এখন এটাকে নতুন নর্ম ভেবে নিচ্ছি। এই প্রেসিডেন্ট ট্রাম্প আবারও তার বক্তব্যে একটি বড় অংশে 2020 সালের নির্বাচনকে কেন্দ্র করে ব্যয় করেছেন। প্রায় 6 বছর পর তিনি কেন আবার এই বিষয়টি সামনে আনছেন? এটি কি ভবিষ্যৎ নির্বাচনকে প্রভাবিত করার একটি রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে আরো কোনো উদ্দেশ্য রয়েছে তার? চলুন শুনবো আপনার কাছে। রবি ভাই শুভেচ্ছা, মাহমুদ রেজা চৌধুরী শুভেচ্ছা। আপনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আবুল তাবুল। না, মোটেই আবুল তাবুল নয়। পুরো বক্তৃতারে খুব ভেবে চিন্তে পরিকল্পনা করে উদ্দেশ্যমূলক ভাবে করা, খুবই ভেবে চিন্তে করা। কেন তিনি দিয়েছেন সে কথা আগে আসছে। তার আগে একটা কথা বলি আমি, আপনার বাসাকে ছোটকালে পুরোনো স্টাইলের গ্রামোফোন রেকর্ড ছিল, রেকর্ডের যন্ত্র ছিল? হ্যাঁ ছিল। দেখবেন যে 70 RPM রেকর্ড দিলে একই রেকর্ড বারবার বাজে, ফেটে যায়। হ্যাঁ, একই রেকর্ড বা ফাটা রেকর্ড আর কি। আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব হচ্ছে ওই RPM 78 রেকর্ড, ফাটা রেকর্ড। বারবার তিনি একই গল্প শোনাচ্ছেন আমাদেরকে। এই যে 2020 সালের নির্বাচনে তিনি পরাস্ত হননি, নির্বাচনটা রিগড হয়েছে, এই অভিযোগ তিনি কবে থেকে শুরু করেছেন জানেন? নির্বাচনের রাত থেকে। যে নির্বাচনে তিনি হারলেন সেদিন রাত 2টোর সময় তিনি প্রেস কনফারেন্স ডেকেছিলেন হোয়াইট হাউসে। আমি 2020 সালে 21 সালের কথা বলছি, আমি 20 সালের কথা বলছি, আমি নভেম্বরের নির্বাচনের রাত 2টোর সময় প্রেস কনফারেন্স করে তিনি কি বললেন? ভোট গোনা বন্ধ করো, ভোট গোনা এখনই বন্ধ করতে হবে, কারণ ভোটের যে ট্রেন্ডটা তা বদলে যাওয়া শুরু করেছে। তিনি জিতছিলেন, মধ্যরাতের পর থেকে দেখা গেল যে না, ভোটের অন্য ধারাটা তার বিরুদ্ধে চলে যাচ্ছে। তখনও কিন্তু ক্যালিফোর্নিয়ার ভোট গোনাই শুরু হয়নি, মাত্র ভোট শেষ হয়েছে, উনি বললেন ভোট গোনা বন্ধ করতে হবে। সে যদি শুরু করলেন বলা যে চুরি হয়েছে, রিগড হয়েছে, থামেননি তিনি। কারণ তিনি কোনোভাবেই এই পরাজয়টাকে এখন পর্যন্ত মেনে নিতে পারেননি। 2020 সালের কথা, 6 বছর পেরিয়ে গেছে, তিনি এখনো সেই ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন। 60টি মতো আদালতে তার অভিযোগ উঠেছে, প্রত্যেকটি আদালত যার অধিকাংশই তার নিয়োগকৃত জাজেস, বিচারকদের অধীনে। 60টি আদালত বলছে সব ফালতু। এমনকি তার নিয়োগকৃত অ্যাটর্নি জেনারেল, বিলবার কি বলেছিল? বিলবার নিজে স্পষ্ট করে বলেছে, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে 3বার বলেছি যে এই সবই, আমার ভাষার জন্য মাফ করবে, তিনি বলছেন বুলশিট। তার ভাষায় এই সবই তোমার সব দাবি বুলশিট। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা কবেকার কথা বলছি, 2020 সালে। তখন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন হাবিব ভাই? তখন আমেরিকার ডিওজে কার নিয়ন্ত্রণে ছিল? তখন আমেরিকার পুরো ডিপ স্টেট কার নিয়ন্ত্রণে ছিল? বলেন ডিপ স্টেট। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট। তার নিয়োগকৃত অ্যাটর্নি জেনারেল, তার নিয়োগকৃত পুরো পুরো ব্যুরোক্রেসি, তার ডিপ স্টেট। আর তিনি অভিযোগ করছেন সেই সময় তার বিরুদ্ধে রিগিং হয়েছে। ডাজ ইট মেক এনি সেন্স? আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার খুব বিস্ময়কর মনে হয়, প্রেসিডেন্টরা প্রায় বলেন যে আমরা পৃথিবীর 1 নম্বর, শ্রেষ্ঠ, সবচেয়ে ধনী আমরা, সবচেয়ে পাওয়ারফুল আমরা, সব দিকে আমরা শ্রেষ্ঠ। অথচ তিনি বারবার বলে যাচ্ছেন আমাদের নির্বাচন ব্যবস্থা থার্ড ওয়ার্ল্ডের চেয়েও খারাপ। সেই লোক যিনি বলছেন আমরা সব ব্যাপারে শ্রেষ্ঠ, নির্বাচনের ব্যাপারে আমরা থার্ড ওয়ার্ল্ডের চেয়েও খারাপ। ডাজ ইট মেক এনি সেন্স? তুমি প্রেসিডেন্ট, যদি এটা আমার যদি নির্বাচনে কোনো ত্রুটি থাকে, ইউ আর দ্য প্রেসিডেন্ট, ওয়ান ফিক্স ইট। তা না তিনি কি করছেন? 2টো এক্সাম্পল আপনাকে দিই আমি, কালকের অভিযোগ থেকে আমি উদাহরণ আনি। তিনি বলছেন যে আমাদের নির্বাচনী ইনফ্রাস্ট্রাকচার খুব দুর্বল, সাইবার অ্যাটাক হতে পারে, চীন আমাদের আক্রমণ করতে পারে। রাশিয়ার কথা তিনি বলেন, চীনের কথা বলেছেন। তিনি কি করলেন? ক্ষমতা গ্রহণের পরপরের প্রথম কাজ তার ছিল আমাদের সাইবার সিকিউরিটি যে দপ্তর ছিল, দপ্তরটাকে উইকেন্ড করা। তার যে প্রধান ছিল কার্ভ, তাকে চাকরি থেকে বাতিল করে দেয়া। কারণটা কি? তিনি বলেছিলেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা সবচেয়ে সুরক্ষিত, তাকে বাদ দিয়েছেন। গত সপ্তাহে আমাদের একটি সিটিজেন সুপারভিশন বোর্ড আছে, তিনি গতকাল
গত সপ্তাহে তাদের সেই 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 পুরো কমিশনটাকে প্রত্যেক সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। যারা নির্বাচন সুপারভাইজ করবে স্টেট লেভেলে তাদের তিনি বরখাস্ত করে দিচ্ছেন। মানে একদিকে তিনি অভিযোগ করছেন আমাদের নির্বাচন ব্যবস্থা দুর্বল, অন্যদিকে তিনি বলছেন তিনি ঠিক উল্টো কাজটা করছেন। তিনি একটা কনক্রিট এক্সাম্পল দিয়েছেন, মানে কিরকম আমাদের নির্বাচন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত প্রমাণের জন্য তিনি একটা এক্সাম্পল দিয়েছেন। 2020 সালে তিনি বলছেন মিশিগানে মিশিগানে ভোটার তালিকায় কয়েক লক্ষ অবৈধ বা নাগরিক নয় এমন লোকের তালিকাভুক্ত করা হয়েছিল। কথাটা কিন্তু মিথ্যা নয়। মিশিগানে সেই সময়ে ডেমোক্রেটিক অপারেটিভদের হাতেই আমরা দেখেছি ভোটার নয় এমন লোককেও ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে, এবং মিশিগানের সেক্রেটারি অফ স্টেট নিজে ব্যাপারটা ইনভেস্টিগেট করেছেন, রিপোর্ট দিয়েছেন, জানিয়েছেন যে এই পুরো অপারেশনটা আমরা ডিসম্যান্টল করেছি, একজন লোকও ভোট দিতে পারেনি। কেন তারা করেছিল? তারা বলেছে যে মূলত আমাদেরকে বলেছে যে তালিকায় নাম দিতে পারো পয়সা পাবে, বেসিক্যালি পয়সা পাওয়ার জন্য। নিউ ইয়র্কে যেমন আমরা জানি মেডিকেড ফ্রড করা হয় এই পয়সা পাওয়ার জন্য। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন চীনকে নিয়ে। কি বলেছেন? চীন 220 বিলিয়ন ভোটার তালিকা সংগ্রহ করেছে। ভোটার তালিকা কিন্তু আমেরিকায় যে কোনো লোক ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারে, এটা কোনো গোপন ব্যাপার নয়। আমেরিকার অধিকাংশ স্টেটের ভোটার রোলই কিন্তু অ্যাভেলেবল, এবং এটা শুধু চীন করে না, পৃথিবীর অনেক দেশই আমাদের নির্বাচনকে প্রভাবিত করবার জন্য, ইনফ্লুয়েন্স করবার জন্য ভোটার তালিকা গ্রহণ করে থাকে। কিন্তু ইনফ্লুয়েন্স করা আর কি ইন্টারফারেন্স এক জিনিস। আমরা কোথাও কি দেখেছি এই সব কাণ্ড কারখানার ফলে আমাদের নির্বাচন কোনোভাবে প্রভাবিত হয়েছে? ইনফ্যাক্ট যে একটি মাত্র লোক, যে একটি মাত্র লোকের কারণে নির্বাচন ইন্টারফারেন্স ঘটেছে, তিনি কে জানেন? ডোনাল্ড জে ট্রাম্প। তিনি টেলিফোন করে বলছেন জর্জিয়াকে আমাকে 11,870টা ভোট খুঁজে বের করে দাও, যে কটা ভোট আমার দরকার। মানে গো অ্যান্ড ফাইন ফর মি 11,870 ভোট। তার মানেটা কি? আমি কোথেকে এনে দেবো ভাই? আমি কোথেকে তোমাকে ভোট এনে দেবো? ভোট তো লোকে দেয়নি উনি। তার মানে যদি কেউ আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ইন্টারফেয়ার করে থাকেন, দ্যাট ইজ ডোনাল্ড ট্রাম্প। এখন আপনার প্রশ্ন, তিনি এই কথাগুলি কেন বলছেন এই সময়ে? মূল কারণ তিনি জানেন আগামী মধ্যবর্তী নির্বাচনের জন্য তার দুঃসমতা অপেক্ষা করছে, তার ভরাডুবি অপেক্ষা করছে। তিনি বলতে পারে যাতে করে নির্বাচনটা রিগ ছিল, ভোট কারচুপি হয়েছে, আমি হারিনি, যেমন তিনি বলে আসেন 2020 সাল থেকে। তার জন্য এখন থেকে প্রস্তুতি যে পুরো ভোটটাই বাদচাল করে দেওয়ার চেষ্টা, একটা 1 নম্বর। 2 নম্বর, যে ভয়টা আরো ঘনীভূত হচ্ছে, যে কথা বলা শুরু হয়েছে, তিনি হয়তো বা এমন ব্যবস্থা নিতে পারেন, হয়তো ভোটই হবে না, তিনি ইমার্জেন্সি ঘোষণা করবেন। তিনি হয়তো বলে বলবেন যে আমাদের পুরো নির্বাচনী ব্যবস্থাটাই এত ত্রুটিপূর্ণ যে ভোট গ্রহণ সম্ভব না। হি ক্যান ডু দ্যাট। এমনকি কথা বলা হচ্ছে হি মে ডিক্লেয়ার ইভেন মার্শাল ল, এমন কথা বলা হচ্ছে। তার মানে ভয়টা হচ্ছে এইখানেই, তার পরাজয়ের ভয়, এবং পরাজয়ের ভয় এড়ানোর জন্য তিনি এমন সব ব্যবস্থা নিচ্ছেন। মনে রাখবেন এই ভাষণ কাকে উল্লেখ করে, লক্ষ্য করে করা? আপনাকে আমাকে নিয়ে নয়, কিন্তু তার লয়াল সাপোর্টারদেরকে, তাদেরকে উত্তেজিত করা, তাদেরকে বলা এই নির্বাচনটা বানচাল করো, যেমন তারা বানচাল করেছিল কি 6 জানুয়ারি। সো প্লিজ বি কেয়ারফুল, বি ভেরি ভেরি কেয়ারফুল। ইয়া, দিস গাই ইজ নো জোক। মানে আমি আবল তাবল কথা এই কারণে বলছি যে ওনার কথা শুনে মনে হবে যে আবল তাবল বকছেন, বাট ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা আবল তাবল মনে হলেও এটি অত্যন্ত গুছানো এবং চক্রান্ত করে করা, যাতে এখন থেকে শুরু করলে পরবর্তীতে উনি বলতে পারেন আমি তো প্রথম থেকেই বলে আসছি যে এটি আমাকে হারানোর জন্য সবকিছু করা হচ্ছে। বাট আমরা সবাই জানি এখন যে যুদ্ধটি উনি শুরু করেছেন ইরানের সাথে, সেই যুদ্ধটি আমেরিকায় অত্যন্ত আনপপুলার, ভেরি ভেরি আনপপুলার, যার কারণে এনার্জি প্রাইস বেড়ে গেছে, যার ফলশ্রুতি পণ্যদ্রব্য এবং খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যাচ্ছে, এবং যার ফলে সাধারণ মানুষ এটির শিকার হচ্ছেন। সো এবং নতুন প্রজন্মে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে আসলে কিসের জন্য কি হচ্ছে। হি ইজ ডুইং ইট বিকজ হি ওয়ান্টস টু মানে হ্যাভ এ লেগেসি, যে হি ওয়াজ দ্য সাইরাস দ্য গ্রেট অর দ্য ট্রাম্প দ্য গ্রেট, এই ধরনের একটা কিছু। আমি আসছি সেই প্রসঙ্গে। মাহমুদ রেজা চৌধুরী, যাচ্ছি আপনার কাছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখনও দাবি করছেন যে 2020 সালের নির্বাচন বৈধ ছিল না। তাহলে
সেটি আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েই প্রশ্ন তৈরি করতে পারে, নট প্রেসিডেন্সি বাট দ্য প্রসেস অফ ডেমোক্রেসি অ্যান্ড দ্য ডেমোক্রেটিক সিস্টেম। আর একই ব্যবস্থার মাধ্যমে কিন্তু যদি তাই হয়ে থাকে, এই ত্রুটিপূর্ণ ব্যবস্থার মাধ্যমে কিন্তু উনি জয়ী হয়ে হোয়াইট হাউসে এসেছেন এবং ফিরে এসেছেন আমি বলবো, কারণ দ্বিতীয়বার উনি লড়েছেন, রাইট? এই যে দুই অবস্থানকে ভোটাররা কিভাবে বা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যে লোক বলছেন যে এটি আসলে ত্রুটিপূর্ণ এবং এটি তার বিরুদ্ধে কারচুপি হয়েছে, এবং 2020 সালের নির্বাচনকে উনি বলছেন কারচুপির নির্বাচন, কিন্তু ওই নির্বাচনেই তো জয়ী হয়ে উনি এসেছেন। তাহলে উনি কি কারচুপির মাধ্যমে জয়ী হয়ে এসেছেন? হোয়াট ইজ দ্য মেসেজ হি ইজ সেন্ডিং টু দ্য ভোটার্স? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। ধন্যবাদ হাসান ভাই, ধন্যবাদ হাবিব আপনাকে, এবং সুন্দর একটা প্রশ্নের জন্য। যে নির্বাচন প্রক্রিয়াটাকে উনি ত্রুটিপূর্ণ বলছেন, সেই একই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়েই উনি বিজয়ী হয়ে এসছেন এবং হোয়াইট হাউসে দ্বিতীয়বার বসছেন। কন্ট্রাডিক্টরি কথা অবশ্যই। দ্বিতীয় কথা হচ্ছে, হাসান ভাই যে অ্যানালিসিস গুলো দিলেন, তারপর কিন্তু এই বিষয়টা নিয়ে খুব বিশদ কিছু বলার আমার জন্য কিছুই থাকে না। আমি হাসান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, এবং যে অ্যানালিসিসটা উনি উপস্থাপন করলেন, কি কারণে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের লম্ফজম্প করছেন বা এই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং সেই 70 RPM এর সেই রেকর্ড বারবার বাজাচ্ছেন, তার কারণ হচ্ছেন, আমি বলবো হাসান ভাই শেষ দিকের কথাগুলো, কতগুলো সম্ভাবনা, দুঃসম্ভাবনা বা দুঃস্বপ্ন আমাদের সামনে হয়তো বা অপেক্ষা করছে। এক হচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়বেন না, যে কোনো প্রকারই হোক উনি ক্ষমতাকে ধরে রাখবেন, কারণ ওনার কিছু আনফিনিশড ওয়ার্ক আছে যেগুলো উনি করতে চাচ্ছেন। পারলে আমেরিকাকে রাজতন্ত্রও বানাতে পারেন, বলা যায় না। ওয়ান পার্টি সিস্টেমও করে দিতে পারেন, তাও বলা যায় না, কারণ উনি কিন্তু ওনার ইচ্ছা প্রকাশ করেছেন এক সময় যে আপনার 2-3 বছর আছে, এক ভাষণে উনি বলেছিলেন যে উনি যখন নর্থ কোরিয়া ভিজিটে গেছেন, তখন উনি দেখেছেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট যখন কথা বলে তখন সবাই কত নীরবে বসে তার কথা শুনছে। উনি ওই ধরনের জিনিসটা চাচ্ছেন। ওটা করার জন্য ওনার একটা অভিলাষ বা স্বপ্ন বা যাই থাকুক, তার প্ল্যান থাকতে পারে। দ্বিতীয়ত থাকতে পারে যে এই যে আগামী আপনার মিড টার্ম ইলেকশন, এই ইলেকশনের ফলাফল উনি হয়তো বুঝতে পারছেন যে ওনার পক্ষে যাবে না। আপনার এই ভোটে হয়তো হাউস এবং রিপাবলিকান দুটো জায়গায় ডোনাল্ড ট্রাম্প পরাজিত হতে পারেন, কিন্তু ওটাকে উনি সামাল দিবেন কিভাবে? এর জন্য হাসান ভাইয়ের কথার মতো আমি বলি, ওনার যে সেই আপনার সন্ত্রাসী কাইন্ড অফ সাপোর্টার আছে, তারা সন্ত্রাসী, কারণ 6 জানুয়ারি তারা যে কাণ্ড কারখানা করেছে, তারপর তাদেরকে সন্ত্রাসী ছাড়া অন্য কিছু বলা সম্ভব না। তো তাদেরকে উনি রেডি করছেন, বি রেডি, গেট রেডি অ্যান্ড লেট প্লে দ্য সেম রোল এগেইন। এবং একটাই উদ্দেশ্য, তিনি ক্ষমতা ছাড়তে চাচ্ছেন বলে মনে হয়। তৃতীয়ত হচ্ছে যে আপনার গণতন্ত্রের প্রতি মিনিমাম শ্রদ্ধাশীল যদি থাকতো, ডোনাল্ড ট্রাম্পের জীবনে দেখুন উনি কিন্তু কোনো কোথাও, আমি যতটুকু জানি, উনি কিন্তু কোথাও নিজেকে পরাজিত দেখতে চান নাই, পরাজিত হন নাই, পরাজয় স্বীকার করেন নাই। উনি সবসময় একটা কথাই বলেছেন, হি ইজ দ্য বেস্ট। তো ওনার মাথার মধ্যে ওই কেমিস্ট্রিটা এখনো খেলা করছে। এই কারণে ডোনাল্ড ট্রাম্প ইজ এ very much dangerous element for the future of American democracy, if we call democracy. But আপনি অন্য কোনো কথা বলে সেটা আবার ডিফারেন্ট। নানা কারণে ডেমোক্রেসিতে আপনার গতকালকে যে বক্তৃতায় ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ওনার যে মেসেজ ডেলিভারির যে আপনার টিউন ছিল, সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। ইট ক্যানট বি কনসিডার এজ এ ডেমোক্রেটিক নর্ম, এজ এ ডেমোক্রেটিক কালচার। উনি যেটা চাচ্ছেন, এক মানুষ, এক তন্ত্র, এক নীতি। আমরা এক সময় আমাদের দেশেও শুনতাম, বিশেষ দক্ষিণ সাউথ ইস্ট এশিয়া আমরা প্রায় শুনি যে আপনার এক দেশ এক নেতা, এরকম একটা কিছু, সেটাই উনি হয়তো করতে চাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প নো হাউ, আমার কেন জানি মনে হয় না, হাসান ভাই আমাকে কারেক্ট করতে পারবেন, আমার মনে হয় না 2028 সালের, এটা 26 তো, 28 সালের ইলেকশনে উনি পার্টিসিপেট না করলেও উনি এই ইলেকশনটাকে হতে দিবেন, অথবা এই ইলেকশনের রেজাল্টকে উনি মেনে নেবেন। কারণ এখনো মনে হয় সম্ভাবনা, এটা এখনো সম্ভাবনা যে 2028 সালের ইলেকশনে আপনার যদি ইলেকশন হয়, তখন রিপাবলিকান দলের বিজয় হবার সম্ভাবনা 5% থেকে 10%, 90% এই সম্ভাবনা আপনার। ইট ইজ নট দ্যাট পিপুলরা ডেমোক্রেটিকের প্রতি ইচ্ছা, ইটস এ নেগেটিভ ভোট। অনেক আগে ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেছিল যে আমাদের দেশে একটা দল জিতে, সেটা জিতে পপুলারিটির কারণে না, ভয়। আরেকটা জিতে, আর যে পরাজিত হয় সেও হয় ভয় যে তাকে দিলে কি হয়ে যাবে,
এটা থেকে ভয় দেখবে, তাকে ভোট দেয় না। আর একে না দিলে আমার হয়তো নিজের অস্তিত্বই থাকবে না, একে ভয় দেয়, দুটোই ভয় থেকে। তো এই জিনিসটা কিন্তু এখন এখানে চলে আসছে। এখানে আমরা ডেমোক্রেটিক পার্টি করি, সেটাও এক ধরনের কাইন্ড অফ ভয়, আমরা রিপাবলিকান করি, সেটাও এক ধরনের কাইন্ড অফ ভয়। কিন্তু আপনি যদি অ্যানালিসিস করেন তাহলে বিশেষ করে গত 15-20 বছরে আমাদের কাছে এমন কিছু উপহার না ডেমোক্রেটিক পার্টি দিতে পারছে, ওকে, না রিপাবলিকান দিতে পারছে। আচ্ছা, That's for the আমি people of the হ্যাঁ, people. ওকে, আপনার শেষের কথার সাথে আমি একমত। রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি কেউই কিছু দিতে পারেনি, এই কথার সাথে আমি একমত। এবং সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত, কিন্তু ভয়ে এক পার্টিকে ভোট দিচ্ছি বা আরেক পার্টিকে ভোট দিচ্ছি, আমি এই কথার সাথে একমত নই। এবং সেটি আরো অন্য একটি দিন আলোচনা করবো আমরা। আপনাকে একটা শেষ প্রশ্ন করি এই প্রসঙ্গের উপর। এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য দিলেন গতকালকে, বড় বড় টেলিভিশন নেটওয়ার্ক এটা কিন্তু অনেকেই সরাসরি সম্প্রচার করেনি। এনবিসি করা শুরু করেছিল, তারপর কিছুক্ষণ পরে বন্ধ করে অন্য জায়গায় চলে গেছে, তার রিয়াকশনে চলে গেছে। এটি কি উনি কিন্তু ক্ষিপ্ত হয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প খুব ক্ষিপ্ত হয়েছেন। মাহমুদ চৌধুরী, আপনার কাছে থাকবে কিন্তু এই প্রশ্নটি, ওকে? কারণ এটি কি আসলে ভুল তথ্যের বিস্তার রোধে এই দায়িত্বশীল সাংবাদিকতার সিদ্ধান্ত, নাকি এটি রাজনৈতিক পক্ষপাতমূলক, নাকি ট্রাম্পের মত প্রকাশের যেই ভাষাটি তারা ব্যবহার করেন সেটি তারা যথেষ্ট গুরুত্বের সাথে নেননি? আসলে কোনটি? অনলি ফাক্স অ্যাকচুয়ালি ডিড দ্য এন্টায়ার থিং। প্লিজ। দায়িত্বশীল শব্দটার ব্যাপারে আমার একটা অদায়িত্বশীল প্রশ্ন মনের মধ্যে থেকে যায়। দায়িত্বশীল বলতে আমি কি বুঝতে পারছি, কার পক্ষে কার বিপক্ষে সেই দায়িত্বশীলতা যায়? 2 নম্বর হচ্ছে যে সাংবাদিকদের কাজ হচ্ছে তারা সত্যকে প্রচার করবে, তারা মিডিয়াতে যে কেউ কথা বলার অধিকার আছে, সে কথা বলবে, সেটা প্রচার করবে, তারপর পিপল হোয়াট এভার দ্য টেক দ্য ডিসিশন। অতএব আমাদের মিডিয়া, যুক্তরাষ্ট্রের মিডিয়া যারা ডোনাল্ড ট্রাম্পের লেকচার বা ভাষণকে প্রচার করে নাই, it should not be there, কারণ তারা কোনো পক্ষ সাপোর্ট করে না। অতএব আমি মনে করি যে এটা ডেমোক্রেটিক বা সাংবাদিক দায়িত্বশীলতা কোটান কোটের মধ্যে পড়ে না। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। ওকে, হাসান ফেরদৌস, আপনি ইচ্ছা করলে এখানে যোগ করতে পারেন কিছু, কিন্তু তার আগে একটি আমি বলে রাখতে চাই যে আমি আন্তর্জাতিক প্রসঙ্গে যাচ্ছি, স্পেশালি ইরান এবং আমেরিকার যে সংঘাত চলছে। সো ইরান অ্যান্ড ইউএস ফরেন পলিসি যে ব্যাপারটিতে আমি চলে যাব। আমরা সবাই জানি এখন যে ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান আরও বেশি বিস্তৃত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম থেকে যেটি চাচ্ছিলেন যে এটি যাব, দেখব, জয় করব, চলে আসব এবং আমার নাম লেগেসিতে থাকবে, যেটি উনি ভেনেজুয়েলার সাথে করেছেন। উনি মনে করেছিলেন ইরানের সাথেও সেরকমই কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু ফল হয়েছে হিতে বিপরীত। বিকজ ইরান ইজ নট ভেনেজুয়েলা, ইরান ইজ নট ইরাক, ইরান ইজ নট এ উইক কান্ট্রি। এবং ইরানের অনেক হাজার বছরের সভ্যতা এটা, সেটি তারা মিসক্যালকুলেশন করেছেন বলে অনেকেই মনে করেন। এবং ইরান এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল গত 20 বছর ধরে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে আমেরিকার যে লেটেস্ট হম্বিতম্বি করে কোনো কিছু করতে পারছেন না ট্রাম্প, আসলে কোনো দিকেই সুবিধা করতে পারছেন না, কিন্তু পিছুও হটতে পারছেন না। এখন এই যে লেটেস্ট আক্রমণ করলেন, এখানে অনেক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বেসামরিক মানুষ মারা গেছে। আমেরিকা, অনেকেই এখন প্রশ্ন করছেন যে আমেরিকা কি আরেকটি আবারও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী ফরএভার ওয়ার, যেটাকে বলা হয়, যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে চলে যাচ্ছে কিনা, এবং এর রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত প্রভাব কি হতে পারে, এটি একটি ব্যাপার। এবং এই যে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক অবকাঠামো হামলা সাধারণত নিষিদ্ধ, যদি না সেটি সামরিক, বৈধ সামরিক লক্ষ্যবস্তু হয়ে থাকে বা বিবেচিত হয়। কিন্তু বর্তমানে যে তথ্য প্রকাশ হয়েছে এখন পর্যন্ত আমরা যেটা জানি, তার ভিত্তিতে আমেরিকার সাম্প্রতিক হামলাগুলো, গত 2-3 দিনের কথা বলছি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, নৈতিকতার প্রশ্ন তৈরি করেছে। এবং এটি কি আসলে একটি ওয়ার ক্রাইম কমিট করে ফেলছেন কিনা, করেছেন কিনা প্রেসিডেন্ট ট্রাম্প? শুনবো আমি আপনার কাছে। আপনার কথার একটা মাঝখানে একটা কথা আপনি বলেছেন, তা হচ্ছে যে ফরএভার ওয়ার। প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, ট্রাম্প সাহেব নিজে বলেছেন যে ভিয়েতনাম যুদ্ধ চলেছে 19 বছর, ইরাক যুদ্ধ চলেছে 10 বছর, আর ইরানের যুদ্ধ তো কয়েক মাস মাত্র। এত ইম্পেশেন্ট কেন তোমরা? উনি বলার চেষ্টা করছেন যে 19 বছর তো হয়নি, 10 বছর তো হয়নি, মাত্র কয়েক মাস হয়েছে। যদিও তিনি যুদ্ধে যাওয়ার আগে আমাদের বারবার বলেছেন তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে পড়বেন না। এই যুদ্ধে তিনি কেন জড়িয়েছেন আপনি ঠিকই বলেছেন। তাকে বোঝানো হয়েছিল, নেতানিয়াহু সাহেব এসে হোয়াইট হাউসে তাকে কাগজপত্র দেখে বুঝিয়ে বলেছেন যে আসো,
আমিও যাচ্ছি, তুমিও আসো, একসাথে মিলে আমরা এমন ছবল দেবো যে দুদিনেই সরকার পড়ে যাবে। তারপরে দেশের মানুষ ক্ষেপে আছে, তারাই এই সরকারকে কান ধরে নামাবে। ঘটে যেটা উল্টো, যে মুহূর্তে আক্রমণটা ইসরায়েল এবং আমেরিকার তরফ থেকে ইরানের উপর হলো, ইরানের মানুষ বলছে যে ভাই মানে আক্রমণ তো আমার দেশের উপরে, এই সরকারের উপরে তো নয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? এই আপনি বললেন যে এই গত দুদিন ধরে যে হামলাগুলি হচ্ছে, হামলা হচ্ছে কোথায়? ওয়াটার স্যালিনেশন প্ল্যান্ট, পানি, লবণাক্ত পানি বিশুদ্ধ করবার জন্য যে প্ল্যান্ট আছে, সে প্ল্যান্টের উপর হামলা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয়, তার উপরে। হাসপাতাল, স্কুল, এসবের সামরিক গুরুত্ব কোথায়? আমি দেখেছি জেডি ভ্যান্স তো নয়, আমাদের সামরিক, আমাদের যুদ্ধমন্ত্রী হেক্সেত বলছে যে এইসবের সামরিক গুরুত্ব আছে, এর সব কিছুরই সামরিক গুরুত্ব আছে, কারণ সামরিক বাহিনীটা ব্যবহার করতে পারে। এই আর্গুমেন্ট তারা দেবেন, আর্গুমেন্ট কি দেবেন সেটা বড় কথা নয়, কিন্তু ক্লিয়ারলি এই এই এখনকার এই ফেজের লক্ষ্য হচ্ছে ইরানের অবকাঠামো, তার ইনফ্রাস্ট্রাকচার দুর্বল করে ফেলা। আমরা জানি ইরানের ইকোনমি এমনিতেই দুর্বল অবস্থায় আছে, অব্যাহত বোমা হামলার ফলে তাদের সমস্যা আরো বাড়বে, চতুর্গুণ বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। এবং ট্রাম্প সাহেবের মূল লক্ষ্য হচ্ছে ইরানকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করা। খুব ফানি মনে হয় ব্যাপারটা। উনি বলছেন শান্তির জন্য আমি হামলা করছি, যাতে করে তুমি টেবিলে এসে বসে আমার সাথে কথা বলো। ইট মেক্স নো সেন্স, কন্ট্রাডিক্টরি। বোমা ফেলছি আমি তোমার সঙ্গে শান্তি আলোচনা করব বলে। অন্যদিকে ইরান বলছে, ইরান ভাবছে, এবং ব্যাপারে আমার ভিন্ন বক্তব্য আছে, আমি আগে বলেছি, আমি ইরানের ধারণা যে এই 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 হামলা দীর্ঘদিন চালানোর ক্ষমতা আমেরিকার নেই, কারণ তেলের দাম বেড়ে যাবে। আজকে দেখেছি কি, তেলের দাম $88 ব্যারেল, ক্রুড তেলের দাম এখন $88 পার ব্যারেল হয়েছে, যা ছিল 50-55, বেড়ে 88 হয়েছে। তার মানে তেলের দাম বেড়ে যাওয়া মানে সবকিছু দাম বেড়ে যাওয়া। এ নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। আমরা সবচেয়ে বড় সমস্যা হবে জেট ফুয়েল নিয়ে। জেট ফুয়েল নেই, তেলের সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। আপনি একটু আগে বললেন যে রেড সি থেকেও হুতিরা বন্ধ করে দিতে পারে। তাই যদি ঘটে, তাহলে আমাদের বর্তমান সংকট তা চতুর্গুণ বেড়ে যাবে। ইরানের অঙ্ক হচ্ছে যে এই সংকট সহ্য করার ক্ষমতা ট্রাম্প সাহেবের নেই। মানে আমি ইরান পেইন সহ্য করতে পারবো, তুমি ট্রাম্প পেইন সহ্য করতে পারবে না, কারণ তোমার সামনে মিড টার্ম আছে। কিন্তু আমার ভয় হচ্ছে এইখানে, তা হচ্ছে ইরান বোধ করি তার কার্ডটা, তার হাতের তাসটা ওভার প্লে করছে। কারণটা বলছি কেন, ইরান কিন্তু আপনি একটু আগে বললেন হামলা করেছে কোথায়, সামরিক স্থাপনের উপরে, কিন্তু কোথায়? বাহরাইনে, ওমানে। আপনি যখন কথা বলছেন যে এই ম্যাপটা আমরা দেখছি, আমি খুব কষ্ট করে এটা জোগাড় করেছি। এই যে লক্ষ্য বস্তুগুলো যে জর্ডান, কুয়েত, বাহরাইন, সব কয়টি আমেরিকার ঘাঁটি যে আছে, সব কয়টি সামরিক স্থাপনা যেখানে ইরান হামলা করেছে। অ্যাবসলিউটলি। কিন্তু এটা হচ্ছে গিয়ে প্রতিটি কিন্তু এই দেশগুলির টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির উপর হামলা। আপনি আমার দেশের উপর হামলা করছেন, স্থাপনা আছে আমেরিকান স্থাপনা বটে, কিন্তু আমার দেশের উপরে এবং আমার সম্মতিতে। বলে এদের চোখে এই হামলাগুলি আমার উপরে হামলা। আপনি দেখেন গতকাল বাহরাইন স্টেটমেন্ট দিয়েছে, কুয়েত স্টেটমেন্ট দিয়েছে, এবং শক্তভাবে বলেছে যে প্রতিটি হামলার জন্য তুমি দায়ী থাকবে ইরান। তার মানে ইরানের সঙ্গে তার প্রতিবেশীদের দূরত্বটা বাড়ছে। মাঝখানে আমরা কি দেখেছিলাম, যে দূরত্বটা কমা শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বে, পাকিস্তানের মধ্যস্থতায়, তুরস্কের মধ্যস্থতায়। এই এই সিদ্ধান্ত এই অঞ্চলের দেশগুলি গ্রহণ করছে যে আমরা কোএক্সিস্ট করতে পারি। আমাদের জন্য স্ট্যাবিলিটি অনেক বেশি প্রয়োজন, যুদ্ধ করার চাইতে অনেক বেশি প্রয়োজন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। ফলে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা নতুন রিঅ্যালাইনমেন্ট হচ্ছে। কিন্তু এই নতুন হামলার ফলে সে রিঅ্যালাইনমেন্টটা ছিন্ন হয়ে যাচ্ছে। এবং অ্যাজ এ রেজাল্ট আমি যে ভয়টা পাচ্ছি, আমি যে এক সময় আসবে, যদি এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়, তাহলে ইরান কিন্তু তার হাতের যে তাসটা আছে, যে কার্ডটা আছে, হি উইল লুজ ইট। এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ইরান এবং ইরানের মানুষ। আমি জানি না, এটা আমি আগাম কথা বলছি, আমি কতদিন আমেরিকা এই যুদ্ধ চালায় তাও আমি জানি না, কতদিন পারবে তাও জানি না, কিন্তু আমেরিকার যুদ্ধ চালানোর বিশাল ক্ষমতা আছে। আমরা জানি আমেরিকার মিউনিশন কমে যাচ্ছে, ব্যালিস্টিক মিসাইল কমে যাচ্ছে, ইন্টারসেপ্টর কমে যাচ্ছে, বাট স্টিল আমেরিকা হ্যাজ এনাফ টু কন্টিনিউ দ্য ওয়ার ফর দ্য নেক্সট হু নোজ হাউ লং। কিন্তু ইরানের সেই ক্ষমতাটুকু নাই। ইরান পেইন সহ্য করতে পারে ঠিকই,
কিন্তু কতটুকু পেট্রো তারা সহ্য করবে? খাদ্য নেই, তেল নেই, পানি নেই, অর্থ নেই, মুদ্রাস্ফীতি চতুর্গুণ হয়ে গেছে। সাধারণ মানুষ একসময় বলবে যে এনাফ ইজ এনাফ, এন্ড দ্যাট মে হ্যাপেন। এটা আমার ভয়। হ্যাঁ, যে ভয়ের কথাটি আপনি বলছেন এটা অমূলক নয়। আমি কিছু ভিডিও দেখছিলাম, কপিরাইটসের জন্য আমি সেটা দেখাতে পারবো না এই মুহূর্তে এখানে। সেটি হচ্ছে জর্ডান বাহরাইনে যখন ইরানি ক্ষেপণাস্ত্র পড়লো সামরিক ঘাঁটিতে, সাধারণ মানুষ তারা জানে এটা তাদের দেশ বাহরাইন বা জর্ডান, তারা উল্লাসিত ছিল। এটি একটি ব্যাপার, এবং এটি আপনি দুজনই জানি যে এই যে জর্ডান বলেন, বাহরাইন বলেন, কুয়েত, কাতার বলেন, যেই রাজা বাদশারা বসে আছেন ক্ষমতায়, তারা আসলে পপুলার না, তারা জোর করেই বসে আছেন। সেটা আপনি দুজনই জানি। একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে কতদিন চলবে, আমেরিকার ক্ষমতা আছে যুদ্ধ চালিয়ে যাওয়ার। প্রবলেম হচ্ছে একটাই, সেটা হচ্ছে হরমুজ doesn't hurt America directly, but it does hurt American people, কারণ সব কিছুর দাম ঊর্ধ্বমুখী হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতিতে বড় নেতিবাচক প্রভাব অলরেডি পড়ে গেছে আমার ধারণা, যেটা আমরা আগামী 2-3 বছরও কাটিয়ে উঠতে পারবো বলে আমার মনে হয় না। এবং এটি কতখানি বিশ্ববাসীর অ্যাবজর্ব করার ক্ষমতা আছে সেটিও দেখার বিষয়। অ্যান্ড দ্যাটস দ্য কার্ড ইরান ইজ প্লেয়িং, দ্যাটস দ্য লেভারেজ দে হ্যাভ নাও। আমরা জানি যে হাসান মাহমুদ রেজা চৌধুরী, যাচ্ছে আপনার কাছে। আমরা জানতে পেরেছি যে ইরান হুতিদেরও অ্যাক্টিভেট করেছেন এখন, এবং সেটা হচ্ছে বাব আল মানদেব, অর্থাৎ লোহিত সাগর, রেড সি যেটা আছে সেই অঞ্চলে। এবং আমরা জানি যে এখন এই দুটি জায়গায় যদি চোখ পয়েন্ট তৈরি হয়, হুতিরাও যদি আক্রমণ শুরু করে, তাহলে দেখা যাবে যে এটি আরো বড় আকার ধারণ করেছে। আমরা শুনে আসছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের কাছ থেকে যে ইরানের যত রকম ক্যাপাবিলিটিস আছে সব ধ্বংস হয়ে গেছে, তাদের কোনো নেভি নেই, তাদের কোনো মিসাইল নেই, কিছু নেই। কিন্তু আমরা দেখে যাচ্ছি যে দিনের পর দিন তারা অত্যন্ত এক্সপার্টিজের সাথে, সূক্ষ্মতার সাথে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে বিভিন্ন এই অঞ্চলে পিন পয়েন্ট তারা আক্রমণ করতে পারছেন, যার অন্যতম একটি কারণ অনেকে মনে করে থাকেন চাইনিজ টেকনোলজি এবং চাইনিজ বেইডু সিস্টেম, নট দ্য ইউএস জিপিএস সিস্টেম। আমরা এই কয়েকদিনে দেখলাম যে আগে খুব সহজেই ইসরায়েল বা এই জর্ডান বা অন্যান্য দেশ খুব সহজেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ফেলে দিতে পারতো, বিকজ দে ওয়ার ইউজিং দ্য জিপিএস সিস্টেম, আমেরিকান জিপিএস সিস্টেম। কিন্তু তারা এখন চাইনিজ জিপিএস সিস্টেম ব্যবহার করছেন, যার ফলে তাদের যেরকম দক্ষতা বেড়েছে, অ্যাকুরেসি বেড়েছে। যদি এই হারে চলতে থাকে তাহলে আপনি কি মনে করেন জিসিসি, যেটি আমরা হাসান ফেরদৌসের কাছে শুনলাম, 2টি বা 3টি ফ্রন্ট তৈরি হতে পারে? একটি অংশ কাজ করবে ইসরায়েলের সাথে, যেরকম ইউএই আমরা জানি, আরেকটি অংশ বলবে না আমরা সৌদি আরব, কাতার এবং ইরানের সাথে একসাথে হয়ে কাজ করব। হোয়াট ডু ইউ থিংক? আমার কাছে হাসান ভাইয়ের মন্তব্যের প্রতি আমি বিনীত শ্রদ্ধা রেখেই বলি যে আমার কাছে পুরো মধ্যপ্রাচ্য ব্যাপারটাকেই এক ধরনের মানব ইতিহাসে দ্বিতীয় মহাযুদ্ধে যে আতঙ্ক ছিল সেই রকম একটা আতঙ্ক সৃষ্টি হতে যাচ্ছে বলে, কিংবা হয়ে গেছে বলে মনে হয়। কারণ গতিটা ডিফারেন্ট, কারণ আজ থেকে 70 বছর আগে যে যুদ্ধটা হয়েছে, এখন তো সেই একই রকমের যুদ্ধ আমরা নাও দেখতে পারি। তো এই অর্থে যদি আপনার ইরান এখন হুতিরাও তে একটা সেক্টর তৈরি করে বা অন্য কোথাও আর একটা সেক্টর করে টু ফাইট এগেইনস্ট দ্য ইউএসএ, it will be hard for them and it will also, আপনি যেটা বলেছেন হাবিব, যে মধ্যপ্রাচ্যে যে দেশগুলোকে দেখা যাচ্ছে যে আক্রমণ করেছে ইরান, সেই দেশের লোকরা তাতে উল্লিখিত, বিকজ ইয়েস, আমি আপনার সাথে একমত যে সেই দেশের রাজা বাদশার প্রতি আপনার সাধারণ মানুষের কোনো সমর্থন নাই, কিন্তু আমেরিকার আছে। আমেরিকার কাজটাই হচ্ছে এইটা, আমেরিকার আছে, আমেরিকাই তাদেরকে রাজা বা আপনার কিংশিপ বা একনায়কতন্ত্রকে সেখানে টিকিয়ে রাখছে, এবং আমেরিকা ছাড়া তারা সেখানে তাদের এই রাজতন্ত্র টিকবেও না, এটাও তারা জানে। অতএব তারা সম্মিলিত ভাবে যদি জনগণের সাপোর্ট বলেন, কারণ জনগণের সাপোর্টে তো কিছু হয় না, যুদ্ধ শুরু হয় না জনগণের সাপোর্টে, যুদ্ধ শেষও হয় না জনগণের সাপোর্টে, ব্যতিক্রম ছাড়া। তো এই অর্থে যেটা আমাদের বাংলাদেশে 71 সালে হয়েছে, সেখানে জনগণের সাপোর্ট ছিল। তো এই অর্থে এই জায়গাটায় আজকে এসে যখন সারা বিশ্বে একটা মানে মোড চলতেছে ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না, এটা হলো মেইন মোড, আপনার অন্যান্য ডেভেলপমেন্টের কে পারায় সেই ইকোনমিক ডেভেলপমেন্ট ক্ষেত্রে যখন একটা চ্যালেঞ্জ আসবে, যখন একটা বাধা আসবে,
যখন একটা ক্রাইসিস আসবে তখন কিন্তু জনগণ জনগণ সেন্স, in total sense, they will not support America, they will not support even Iran. ইরানের পিপলরাও কিন্তু তাকে চায়। ওই জায়গাটা একটা ভয় আছে, যেটা হাসান ভাই বলছেন যে ইরান কতদিন পারবে এই পেইনটাকে সহ্য করে আপনার যুদ্ধ চালিয়ে যেতে। ইয়েস, ইট ইজ এ ভেরি লেজিটিমেট কোশ্চেন, এবং যে সেইটা যদি না পারে তাহলে কিন্তু ইরান বেদখল হওয়ার সম্ভাবনা এখন আমি বলবো 70%। কারণ পৃথিবীতে এখন চলছেই তার দ্বারা, যার অস্ত্র আছে, যার শক্তি আছে, যার প্রভাব আছে, সেই কিন্তু দখল করে নেয়, বিশেষ করে অর্থনীতির ব্যাপারে। তো এখন সেই অর্থে ইরান এই যে চালিত যুদ্ধে যে পেইন সহ্য করছে, যে সূক্ষ্ম পরিকল্পনায় অগ্রসর হচ্ছে, সেটা কতদিন কন্টিনিউ করতে পারবে এই ব্যাপারে আমিও ব্যক্তিগতভাবে সন্দিহান, এবং হাসান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে দেয়ার ইজ এ ডাউট যে যদি ইরান যদি ফেল করে কোনোভাবে, কারণ আমেরিকার সেই শক্তি আছে, অর্থনৈতিক শক্তি বলেন, সামরিক শক্তি বলেন, জনগণের সমর্থন বাদই দেন, এই দুটো আছে, এই দুটো দিয়ে আমেরিকা কিন্তু কন্টিনিউ করতে পারবে একটা যুদ্ধ, এরকম যুদ্ধ যেটা আপনার ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে হাসান ভাইও মেনশন করছেন, বলছেন এই যুদ্ধ কতদিন চলবে। উত্তরে বলেছেন যে ভিয়েতনাম যুদ্ধ কতদিন হয়েছে, এরপরে আরো কয়েকটা যুদ্ধের কথা, সেটা কতদিন হয়েছে, ইভেন আফগানিস্তানের যুদ্ধ বা কতদিন হয়েছে, সেই অর্থে তো মাত্র 3 মাস। তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমেরিকা অগ্রসর হয়, এবং আমেরিকার বোনস হার্টনেসটা এই জায়গাটা দেখা যাচ্ছে যে উই উইল উইন বাই হুক এন্ড বাই ক্রুক, এবং উইল কন্টিনিউ দিস ওয়ার উইথ দ্য হেল্প অফ ইসরায়েল। এই অর্থে আমি বলবো যে মিডল ইস্টের যদি সেই একতা না আসে, সেই ঐক্য না আসে, এবং তারা যদি সবাই মিলে ইকো না করে ইরানের পক্ষে, তাহলে ইরানের যুদ্ধে পরাজিত হবার সম্ভাবনা 75%। ধন্যবাদ। ওকে, অনেকেই মনে করেন যে টেকনিক্যালি আমেরিকা, মিলিটারিলি টেকনিক্যালি আমেরিকা ডেফিনেটলি ইরানের চেয়ে যোজন এগিয়ে আছে এবং জয়ী হয়েছে। স্ট্র্যাটেজিক্যালি ইরান জয়ী হয়ে গেছে অলরেডি, অনেকেই মনে করেন। অন্য একটি বিষয় আমরা আলোচনা করব আরেকদিন। আমি একটু দেশের অভ্যন্তরে আসতে চাই। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। আমরা জানি আমেরিকা ইসরায়েলের সম্পর্ক হচ্ছে, বলা হয় আয়রন ক্ল্যাড সম্পর্ক, অটুট সম্পর্ক, এবং সেটি আমরা এর প্রতিফলন আমরা প্রায় সব জায়গায় দেখতে পাই। আপনি আমেরিকাকে সমালোচনা করতে পারবেন, কিন্তু ইসরায়েলকে সমালোচনা করতে পারবেন না। এমনকি আপনি প্যালেস্টাইনের একটি ফ্ল্যাগ নিয়েও মানে শান্তিপূর্ণভাবে হাঁটতে পারবেন না, এই খোদ আমেরিকাতেই, ফরগেট অ্যাবাউট ইসরায়েল। কিন্তু এখন আমরা দেখছি এর পরিবর্তন হচ্ছে, সাধারণ মানুষের মনে ইসরায়েল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণত এটি নতুন ইয়াং যারা আছেন তাদের ক্ষেত্রে, যারা ভোটার অলসো। আমরা সম্প্রতি একটি নজিরবিহীন পদক্ষেপ দেখলাম, সেটা হচ্ছে কংগ্রেসের 100 জন ডেমোক্রেট সদস্য ইসরায়েলের প্রতি যে সামরিক সহায়তা সীমিত করার, শর্ত সাপেক্ষ করার অবস্থান নিয়েছেন। একই সঙ্গে আমরা দেখছি যে 30 বছরের কম বয়সী অনেকে আমেরিকান যারা আছেন ইসরায়েলে নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখা যাচ্ছে। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটি কি ডেমোক্রেটিক পার্টির নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত, উইচ আই ডাউট, নাকি তারা বাধ্য হয়ে করছেন? এটি একটি ব্যাপার। এবং এর কোনো প্রভাব কি আগামী মধ্যবর্তী নির্বাচনে আমরা দেখতে পারবো, বা কতটা পড়তে পারে? ভাই আপনাকে আমি একটু পিছিয়ে নিয়ে যাই। জি, 1948 যখন ইসরায়েল দেশটা স্বাধীন হচ্ছে, প্যালেস্টাইনকে ভাগ করে একদিকে প্যালেস্টাইন, অন্যদিকে ইসরায়েল হচ্ছে, সেই সময় সৌদি বাদশাহ মার্কিন প্রেসিডেন্টকে অ্যাপ্রোচ করেছিলেন, ভাই তুমি আমাদের সাপোর্ট করো, আমরা মানে আরবদের সাপোর্ট করো। তখন তো প্যালেস্টাইন ছিল না, আরবদের সাপোর্ট করো। ট্রুম্যান তখন প্রেসিডেন্ট। ট্রুম্যান বললেন, আমার তো কোনো আরব ভোটার নেই ভাই, আমার তো অনেক ইহুদি ভোটার আছে। ভোটার মানে শুধু ভোট নয়, ভোট অ্যান্ড মানি, ভোট এবং অর্থ। মার্কিন রাজনীতিতে সেই যে শুরু হলো, ইসরায়েল কেন্দ্রিক রাজনীতির প্রভাব এখনো অব্যাহত আছে। তার একটা বড় কারণ ইমোশনাল ক্রিশ্চিয়ান লিগেসি সেখানে বহন করে। আমরা জানি ইভাঞ্জেলিক্যালরা প্রবল রকম কমিটেড টু ইসরায়েল, তাদের ধর্মীয় দায়িত্ব বলে মনে করে সমর্থন করা। অন্যদিকে এই প্যাকের মানে আমেরিকা ইসরায়েল পলিটিক্যাল অ্যাকশন কমিটি, এরা মিলিয়নস অফ ডলার্স ব্যয় করে তাদের পক্ষের লোককে নির্বাচিত করবার জন্য। এবং যদি আপনি ধরা যাক নিউ ইয়র্কে আমরা জানি
যারা ইসরায়েলের পক্ষে নয় এমন কংগ্রেস সদস্য, কংগ্রেস কেন, লোকাল লেভেলে, আমি জানি আমাদের নিউ ইয়র্কের এক বাঙালি মেয়ে লোকাল লেভেলে দাঁড়িয়েছিল, কাউন্সিল মেম্বার হয়েছিল। তার অপরাধটা কি? সে একটা ছবি দিয়েছিল প্যালেস্টিনের শিশুদের সাথে, আমি তাদের পক্ষে বলে। And the Israeli lobby spent literally hundreds of thousands of dollars to beat her. এবং সে পরাস্ত হয়েছিল। এই ভয়টা কাজ করে আমেরিকান পলিটিশিয়ানদের মধ্যে, একদিকে ইমোশনাল ব্ল্যাকমেইলিং, অন্যদিকে অর্থের ঝঞ্ঝনানি। কিন্তু অবস্থাটা বদলাচ্ছে। আপনি বললেন না এটা কি একটা সাময়িক ঘটনা, না এর কোনো দীর্ঘস্থায়ী কোনো প্রতিক্রিয়া ফলাফল আছে কিনা? দীর্ঘস্থায়ী ফলাফল অবশ্যই আছে। তার কারণটা কি? প্রজন্মগত ব্যবধান। আজকের যে ভোটার যার বয়স 27, 28, 30, সে কিন্তু 1948 সালের স্মৃতি তার মনে নেই, তার কিন্তু 1967 সালের যুদ্ধের কথা মনে নেই। সে এখন কি তার কি মনে আছে? তার মনে আছে গাজা, যে গাজায় দিনের পর দিন ইসরায়েল গণহত্যা চালিয়েছে। এবং আরো মজা কি জানেন, এই গণহত্যা আগেও চলেছে কিন্তু আমরা জানতাম না, তার কারণ টেলিভিশনে বা পত্রপত্রিকা আসতো না। এখন সোশ্যাল মিডিয়া আছে, আপনার হাতের মধ্যে প্রতি মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও। আপনি কি দেখছেন? পশ্চিম তীরে নয়, Gaza and not গাজায় Gaza Strip, basically. খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে মানুষ বাস করছে, সেখানে বোমা পড়ছে। স্কুল, হাসপাতাল ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে বাঁচবার চেষ্টা করছে, সেখানে বোমা পড়ছে। প্রতিদিন এখনো সেখানে মানুষ মারা যাচ্ছে। বলে আপনি যদি আপনার বয়সে 27, 28, 30 হয়, যদি আপনার কোনো দায় দায়িত্ব না থাকে, কোনো রকম অব্লিগেশন না থাকে ইসরায়েলের প্রতি, ইমোশনাল, আপনি কেন মানবেন এই গণহত্যা? এবং তার ফলে সর্বশেষ জনমত কি দেখতে পাচ্ছি আমরা? আমেরিকার 30 বছর নয় এমন অধিকাংশ মানুষ, আমি সংখ্যাটা আপনাকে বলি, আমেরিকার 64% যাদের বয়স 30-এর কম, তারা সিম্প্যাথেটিক টুয়ার্ডস প্যালেস্টাইন। 64%, অলমোস্ট 2/3 তারা বলছে আমরা প্যালেস্টাইনের পক্ষে। তার মানে, এবং এটা এই নাম্বারটা কমপ্লিটলি উল্টে গেছে, যেটা ছিল আগে 2/3 ইসরায়েলের পক্ষে, এখন হয়ে গেছে প্যালেস্টাইনের পক্ষে। আমরা কি দেখলাম আমাদের নিউ ইয়র্ক শহরে, কি দেখলাম এই আমাদের সিটিতে নির্বাচন, কি দেখলাম আমরা? আমি এক্সাম্পলটা বারবার ব্যবহার করি, ড্যান গোল্ডম্যান, খুব কম্পিটেন্ট একজন কংগ্রেসম্যান, খুব কম্পিটেন্ট, পরাস্ত কেন হলেন? কারণ তিনি ইসরায়েলের পক্ষে ছিলেন বলে। অন্য সমস্ত প্রশ্ন তিনি প্রোগ্রেসিভ, বাট অন প্যালেস্টাইন, অন ইসরায়েল, স্ট্রংলি সাপোর্টেড ইসরায়েল। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কিরাম, যিনি তাকে পরাস্ত করলেন, স্ট্রংলি অপোজড ইসরায়েল, স্ট্রংলি কনডেমড You meant Brad Lander. স্ট্রংলি অপোজড, কনডেমড জেনোসাইড। এবং এই জেনোসাইডটাকে ব্যবহার করে শুধুমাত্র এই নিউ ইয়র্কে নয়, নিউ জার্সিতে, মিশিগানে, উইসকনসিন নয়, North Carolina, Ohio. সারা দেশে প্রায় 15টা আসনে দেখতে পাচ্ছি আমরা প্রাইমারিতে এগিয়ে আছে প্রগ্রেসিভ অ্যান্টি ইসরায়েল পলিটিশিয়ানরা। আরো ইন্টারেস্টিং এক্সাম্পল আপনাকে দিই আমি। একটু আগে আপনি বললেন যে কংগ্রেসের 105 জন ডেমোক্র্যাট ভোট দিয়েছে ইসরায়েলকে সামরিক সাহায্য না করবার জন্য। ঠিক একই সময়ে লক্ষ্য করে দেখেন আপনি, ইসরায়েলে গেছে কে? রাম ইমানুয়েল, নিজে ইহুদি, তিনি আগামী 28 সালে তিনি পরবর্তী ক্যান্ডিডেট হবেন বলে ক্যাম্পেইন শুরু করেছেন। ইসরায়েলে যে তিনি বলছেন তোমরা রং, ইউ আর রং, তোমরা যা করছো গাজায় ভুল করছো, তোমাদের যে রাজনীতি তার ফলে তোমরা একা হয়ে পড়ছো। ইসরায়েল পন্থী একজন পলিটিশিয়ান, ডেমোক্রেটিক পলিটিশিয়ান, ইসরায়েলে যে বলে আসছেন দ্যাট ইউর পলিটিক্স ইজ রং। একই কথা কে বলছেন? জেডি ভ্যান্স কি আমাদের ভাইস প্রেসিডেন্ট, তিনি কি বলছেন? সারা পৃথিবী তোমার বিরুদ্ধে, একমাত্র আমরা আমেরিকা তোমার পক্ষে আছি, ফলে আমার বিরুদ্ধে কথা বলতে যেও না। অন্য কথায় বাতাস উল্টো দিকে বইছে। এই নিউ ইয়র্ক শহরে সবচেয়ে স্ট্রংগেস্ট ভয়েস কারা তুলেছে এগেইনস্ট ইসরায়েল জানেন? Jewish Voice for Peace, Code Pink. Jewish Voice for Peace, exactly.
সবচেয়ে অর্গানাইজ পলিটিক্যাল গ্রুপ হচ্ছে Jewish Voice And for they're very Peace। sympathetic to Palestinians. তার মানে এই যে ফান্ডামেন্টাল পরিবর্তনটা ঘটছে, ফান্ডামেন্টাল পলিটিক্যাল পরিবর্তনটা ঘটছে, এবং এটা শুধু আমেরিকা না, বিয়ন্ড। আমি এক্সাম্পল দিই আপনাকে। মামলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা মামলা করেছে ইসরায়েলের বিরুদ্ধে জেনোসাইড বলে। গত সপ্তাহে স্পেন যুক্ত হয়েছে। Yeah, স্পেন I তার was সঙ্গে যুক্ত just going to হয়েছে। tell you. I was just going to tell you. Spain, তার মানে- unbelievable. Unbelievable. Okay, Hasan Firdaus. শেষ করছি আমি। যুক্তরাজ্যে নতুন যে পরবর্তী প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন, যিনি প্রাইমারি থেকে উঠে এলেন মাত্র স্টারমারের জায়গায়, তিনি বলেছেন যে আমাদের পলিসি অন ইসরায়েল ওয়াজ রং। Yeah. তিনি বলেছেন আমাদের পলিসি অন ইসরায়েল ওয়াজ রং। Yeah. ফলে ইটস এ গ্লোবাল ট্রেন্ড, একটা গ্লোবাল ট্রেন্ড, এবং ইসরায়েল ইজ লুজিং সিম্পলি বিকজ এ দে আর রং and B, they are illegal, and thirdly they're committing genocide. মানে আপনি শুরুতে বলেছেন বাংলাদেশে একটি মেয়ে কাউন্সিল ইলেকশনে প্যালেস্টিনিয়ান শিশুদের নিয়ে ছবি দেওয়ার কারণে পরাজিত হয়েছেন ইহুদিদের মানে জাস্ট বিকজ অফ পিকচার। এখন তার মানে প্যালেস্টিনিয়ান কথা, ফিলিস্তিন কথা বললেই আপনি পরাজিত, এরকম একটা ব্যাপার ছিল। বছর কয়েক আগের কথা বলছি আমরা। এখন আপনি যদি শুধু বলেন যে আপনি এই প্যাকের পয়সা নিয়েছেন, তাহলে আপনার পরাজয় হওয়ার সম্ভাবনা অনেক ভারী, অনেকখানি। হাওয়া, আপনি যেরকম হাসান ফেরদৌস, হাওয়া পাল্টে গেছে। এক্স্যাক্টলি। এবং আমি ভাই আরেকটা এক্সাম্পল দিই আমি। ন্যান্সি পেলোসি সারা জীবন পয়সা নিচ্ছে এই প্যাকের কাছ থেকে, এখনো নিচ্ছে। এই যে বিলটা গৃহীত হয়নি, বাতিল হলো, 105 জন ডেমোক্র্যাট ভোট দিল ইসরায়েলের বিরুদ্ধে, among them is Nancy Pelosi. Yeah, I didn't expect that because she's a monster. She's a monster. Nancy Pelosi is a monster. Chuck Schumer is a monster. I think Chuck Schumer is going to lose. Hakeem Jeffrey is going to lose too if he doesn't fix and if he doesn't come out clean for the Democratic voters and he doesn't say that they are wrong and they have been wrong. They are on the establishment side. তারা মানুষের জন্য হয়ে কাজ করছেন না, নিজেদের গদি ঠিক রাখার জন্য কাজ করছেন। তারা যদি না এসে ওপেনলি বলেন, I do not see how Hakeem Jeffrey is going to win. I do not know how Schumer is going to win. Nancy Pelosi is a dinosaur. Whether she wins or loses, who cares? Schumer will not win. Yes, I agree with. I know, I agree with you. He will not win. আমি এক্সাম্পল দিই, প্রমাণ দিচ্ছি আপনাকে। মেইনে প্ল্যাটনারের জায়গায় নতুন যে প্রাইমারি হতে যাচ্ছে, সুমার বলেছেন যে আমি হ্যান্ডস অফ, আমি সব যুক্ত থাকছে না। Exactly. I know the main. He's going to stay quiet. Yeah, stay quiet and lose the election. See you. And আরেকটু বলি, in Michigan, Abdullah al-Said is going to win. Stevens is going to lose. Holly Stevens. She's a big genocider supporter, and she's going to lose. I hope she loses in the primary. I want to see Abdul Said to win. Michigan থেকে যারা দেখছেন, vote for Abdullah al-Said. He is your guy. I am telling you personally, I endorse him. So Michigan থেকে যারা দেখছেন, go vote in your primary, Democratic primary. Vote Abdullah al-Said. Now, মাহমুদ রেজা, আপনার কাছে যাচ্ছি। কংগ্রেসম্যান রো খান্না সম্প্রতি গিয়েছিলেন ইসরায়েলে, পশ্চিম তীরে, দ্য ওয়েস্ট ব্যাংক। সেখানে ইসরায়েলি পুলিশ বা আর্মি তাকে আটক করেনি, স্যাটেলাররা তাকে ডিটেইন করেছেন। হাউ ডেয়ার দে ডিটেইন এ সিটিং কংগ্রেসম্যান ফ্রম ক্যালিফোর্নিয়া। অন্যদিকে আমরা কিছু আগে শুনলাম যে শিকাগোর মেয়র রাম ইমানুয়েল, উনি মানে প্রেসিডেন্ট পদে করবেন, যিনি বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন এবং আমেরিকার সামরিক সহায়তা নীতিতেও তার নতুন দৃষ্টিভঙ্গির অবস্থান জানাচ্ছেন উনি, রাইট? এগুলো কি ডেমোক্রেটিক পার্টির মূলধারার পরিবর্তন করবে, কিছু পরিবর্তন লক্ষ্য, নাকি বিচ্ছিন্ন ঘটনা? আর হাউ ডেয়ার দ্য স্যাটেলার্স, কতখানি স্যাটেলারদের সাহস হলে একজন সিটিং কংগ্রেসম্যানকে ডিটেইন করতে পারে? তাহলে ওখানে পশ্চিম তীরে বা ওয়েস্ট ব্যাংকে যে প্যালেস্টিনিয়ানরা আছেন তাদের জীবন কতখানি দুর্বিষহ সেটা আমরা বুঝতেই পারছি। আমি শুনবো আপনার কাছে, আপনার হাতে সময় কিন্তু মানে 1 মিনিটের বেশি নেই। আমি আসলে এই 1 মিনিটের মধ্যে আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারি যে টাইম ইন ফ্রন্ট অফ আস ইজ ইন ভেরি মাচ ডার্ক and very much cloudy and very much for you or me or the Democrats. We talk about whose time is dark, or Israel's? Well, it's for everybody. It's for everybody. Right? It's for everybody.
এটা আমি বলতে পারি টাইম ইজ নট ক্লিয়ার স্কাই, Yeah. ব্লু স্কাই। I'm not sure about you. My time is not dark. My good time is coming. I'm going to see some of the candidates fail, and the candidate I support in Democratic Party, I hope they win. So and among genocide stops. I'm hopeful guy. I'm optimistic. Please go on. There's because my 1 minute is over. Your 1 minute is over. You know what? Next week, I'm going to add another 1:50 with that, okay? And I'm going to ask you the same question. I try to maintain the timeline. Yeah, I know. I'm sorry, but we're pressing for time. 30 seconds to 40 seconds, Hassan Firdaus. যেখানে হাসান ভাই আছেন ওনার কথা শুনতেই বেশি ভালো লাগে, সেখানে বলতে ভালো লাগে না। Yes, আমারও। হাসান ভাই You and me, we are in the same party, okay? উনি যেভাবে পুরো জিনিসটাকে অ্যানালিসিস করে আমাদের সামনে ধরিয়ে দিলেন, তারপর ওটার উপর কিছু বলা মানে একটু মাস্টারি করা। I don't want to do that. I want you to do it. I do it. We fight all the time. Hassan Firdaus and Habib Rahman fights all the time. You have no idea. It may seem যে আমরা সমমনা, আমরা কিন্তু আসলে সমমনা নই, এবং এটাই হচ্ছে গণতন্ত্রের এবং মত প্রকাশ স্বাধীনতার একটি বিউটি, এবং এটা থাকা উচিত আমি মনে করি। হাসান ফেরদৌস, যাচ্ছি আপনার কাছে। যেখানে একটা অর্থ বহন করে সেখানে সেটা নীরবে শোনাটাই বেটার। Okay. আমিও যদি বলি, আপনি যদি বলি, সেটা একটা গণতন্ত্র মানে না চেঁচামেচি করা। গণতন্ত্রে মনে হচ্ছে আপনার কথাটা আমি শুনবো, সেই কথার মধ্যে যদি যুক্তি থাকে আমি মানবো, যদি যুক্তি না থাকে আমি আপনার সাথে শ্রদ্ধা সহকারে ভিন্ন মত প্রকাশ করবো। আমি দ্বিমতেও বিশ্বাস করি না। দ্বিমত আবার কি, আমি ভিন্ন মত প্রকাশ করি। Tell that to Donald Trump and see what he says. Okay, আমি বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আসলে সময় স্বল্পতায় সেটা করা হচ্ছে না। আগামী সপ্তাহে অবশ্যই করবো, কারণ August is coming. August is something খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। জুলাই চলছে, এই জুলাই বিপ্লবের সময় খুব গুরুত্বপূর্ণ সময় দিয়ে যাচ্ছে বাংলাদেশ, এবং সে বিষয়ে ব্যাপকভাবে কথা বলবো আমরা। মাহমুদ চৌধুরী দুঃখিত, এবং হাসান ফেরদৌস, আপনাদের দুজনের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি আপনার অনুষ্ঠানটি ভালো লেগেছে, এবং আপনাদের মতামত আমরা দেখে থাকি, মতামতগুলো জানাবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।